বর্তমানে স্মার্টফোনের গ্রিন লাইনের কি অবস্থা, আই মিন ডিসপ্লের গ্রিন লাইনের ইস্যুটার কি অবস্থা, কোন কোন ব্র্যান্ডে বেশি দেখা যাচ্ছে বা কি অবস্থায় আছে, আবার আইফোনের ব্যাটারি হেলথ কি করে ভালো রাখা যায় যাতে করে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। এরকম অনেক ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে, এমনকি এটাও অনেকে জানতে চেয়েছেন আমার ফেভারিট হবি কি বর্তমানে, এরকম অনেক কিছুই। সেগুলো নিয়ে আজকে ভিডিওতে তো আলোচনা হবেই, অর্থাৎ আপনাদের প্রশ্নগুলোর উত্তরই থাকবে। এই ভিডিওটা করতে আমার খুব ভালো লাগে কারণ সরাসরি আপনাদের সাথে কথা বলা যায়। আর হচ্ছে গিয়ে আজকের ভিডিওতে একজন লাকি উইনার গিফট পেতে চলছেন, দেখা যাক কে হন আজকের উইনার। অলরাইট, শুরু করছি আমাদের নাজিবুর রহমান ভাইকে দিয়ে। উনি লিখছেন, প্রিয় স্যাম ভাই, আমি নাজিবুর রহমান বরিশাল থেকে। আমার প্রশ্ন, বর্তমানে গ্রিন লাইনের কি অবস্থা এবং ভিভোর এক্স সিরিজের ডিভাইসে কি সম্ভাবনা আছে? 34 জন এখানে লাইক করছেন, তো এই ব্যাপারে অনেকে নিশ্চয়ই জানতে চাইবেন, সেটাই স্বাভাবিক। ভিভোর ওদের এক্স সিরিজে যে পড়েনি এমনটা না, আমরা মাঝে মধ্যে শুনেছি, তবে সেটা অনেক পরিমাণে এমনটা না। আমার পরিচিত কাউকে আমি এভাবে দেখিনি, অনেকেই ব্যবহার করছেন। আমি নিজেও তো 1 বছর মানে পুরো একটা ব্যবহার করলামই বলা যায়, মানে থার্ড ডিভাইস হিসাবে বলা যেতে পারে ওরকম ভিভো X200 আলট্রা। তো সেক্ষেত্রে তো কোনো সমস্যা হয়নি আমাদের ওই ইউনিটটাতে। এর পাশাপাশিও আমরা এক্স সিরিজে তেমন কোনো ইস্যু শুনতে পাইনি। আর যদি বর্তমান সময়ের কথা বলেন, গ্রিন লাইনের কী অবস্থা রয়েছে, বর্তমানে এসে দেখুন যে ধরনের স্মার্টফোনগুলো মার্কেটে রয়েছে সেগুলোর মাঝে গ্রিন লাইনের প্রবণতা কিছুটা কম দেখা যায়। আমরা গত 2 বছর আগে গ্রিন লাইনের যে হারে ইস্যুটা ফেস করছি গত 1.5-2 বছর আগে, সেটা কিন্তু এখন এসে অনেকটাই বলতে পারেন কোম্পানিগুলো ফিক্স করে ফেলছে বা ওই সমস্যাটা কম দেখা যাচ্ছে। আপনাদেরকে যদি একটা তথ্য দেয় আপনারা শুনলে অবাক হবেন, আমরা যে সমস্ত মডেলগুলোতে বাংলাদেশে বিশেষ করে গ্রিন লাইন ইস্যু ফেস করতে দেখেছি, মজার ব্যাপার হলো ওই স্মার্টফোনগুলো বা ওই মডেলটাই অন্যান্য কান্ট্রিতে খুব একটা ইস্যুতে পড়ে নাই। এখন এখানে 2টা বিষয় থাকে। ফার্স্ট অফ অল, আমাদের দেশের ওয়েদার, টেম্পারেচার বা আমাদের ইউজ কেস কি ডিফারেন্ট, যে কারণে কি এরকম হচ্ছে। আর দ্বিতীয়ত হতে পারে এরকম, আমাদের জন্য যেগুলো এসছে সেগুলোর কোয়ালিটি কি তাহলে ভালো না। এই বিষয়টা আমি জানতে পারি চায়নায় গিয়ে যখন সরাসরি ব্র্যান্ডের সাথে, আমি কয়েকটা ব্র্যান্ডের সাথে কথা বলছিলাম, ওরা বললো কই আমাদের ফোনগুলো তো অন্য কান্ট্রির ক্ষেত্রে এই সমস্যা আমরা ফেস করিনি তেমন একটা, তোমাদের দেশে যে হারে মানে যে রেশিওটা এসছে। সো একটু এখানে চিন্তার বিষয় থাকে না। যাই হোক, বর্তমানে এসে আমরা যে কোনো ব্র্যান্ডের ফোনে গ্রিন লাইন ইস্যুটা কিছুটা কম দেখছি। ও বাই দ্য ওয়ে, নাজিবুর ভাই, আপনি তো বাড়ি তো বরিশাল, আপনার সাথে তো দেখা হচ্ছে। আগামী 20 তারিখে বরিশালে আমি আসতে চলছি SMS গ্যাজেটের শপ ওপেনিংয়ে। আমি কত নম্বর শপ কি ডিটেল ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। 20 তারিখ যারা বরিশালবাসী আছেন, সময় থাকলে দেখা হবে আর কি আপনাদের সাথে, মানে আপনাদের সময় থাকলে। জিয়া ভাই লিখছেন, আপনার ফেভারিট হবি কি? আমার ফেভারিট হবি বলতে আমি আসলে গার্ডেনিং বা গাছপালা নিয়ে কাজ করতে খুব পছন্দ করি। প্ল্যান্টস নিয়ে কাজ করতে মিন্স মানে ও গাছপালা দিয়ে কোনো ধরনের কিছু তৈরি করা, সেটার মধ্যে হতে পারে টেরারিয়াম। ইভেন আমার স্টুডিওতে টেরারিয়াম তৈরি করার জন্য বিশাল বড় একটা রুমও রয়েছে যেখানে আমি টেরারিয়াম তৈরি করি নিজে, এবং অলরেডি আমরা কিন্তু টেরারিয়াম সেলও করছি। ফান্ডফিক্স নামে আমাদের একটা অনলাইন স্টোর রয়েছে, অর্থাৎ ওয়েবসাইট রয়েছে, সেখানে আমরা কিন্তু আমাদের রেগুলার মোটামুটি বেশ ভালোই সেলও হয়, অনেকেই কিনে। বর্তমানে গিফট করার জন্য এই টেরারিয়াম জিনিসটা খুবই দারুণ, যে একটা কাচের জারের ভিতরে জীবন্ত গাছ যেগুলো কিনা আপনি আপনার ঘরে রাখবেন, একটা টোটালি গার্ডেন, একটা ইকোসিস্টেম। দ্যাট মিনস আপনার পৃথিবীটা যেমন একটা ইকোসিস্টেম টোটালি, ওটাও একটা পৃথিবী, ওটাও একটা জগৎ আলাদা, যেটা আপনার নিজস্ব, আমার নিজের হাতে তৈরি করা। মানে এই জগতে ঢুকলে আপনার অন্যরকম ভালো লাগবে। আমি সময় পেলেই গার্ডেনিং বা এই জাতীয় কাজগুলি করি। মুজাহিদ ভাই, উনিও বরিশাল থেকে লিখছেন, নাথিংয়ের অনেক ফোন আমরা মার্কেটে দেখছি এবং সামনেও অনেক ফোন আসবে। আমার প্রশ্ন হলো, নাথিংয়ের কোনো আউটলেট বা কাস্টমার কেয়ার বা নাথিং স্টোর কি বাংলাদেশে হওয়ার কোনো সম্ভাবনা আছে? বাংলাদেশে নাথিং অফিসিয়ালি এসেছিল, নাথিং ফোন 1 এটা কিন্তু অফিসিয়ালি এসেছিল, এবং ডলবিয়ার কন্ট্রিফেন্স ওরা নিয়ে আসছিল, কিন্তু পরবর্তীতে ওরা আর কন্টিনিউ করেনি। ডলবিয়ারের যে স্টোর রয়েছে, শোরুম রয়েছে, সেখানে কিন্তু নাথিংয়ের এই অফিসিয়াল সার্ভিস বা অফিসিয়াল প্রোডাক্টগুলোই পাওয়া যেত। বাট পরবর্তীতে ওরা কেন আর কন্টিনিউ করেনি, পরবর্তী জেনারেশনের ডিভাইসগুলো আনেনি, আই ডোন্ট নো। আর বর্তমানে এসে আমরা আসলে ওরকম কোনো কিছু শুনতেও পাইনি যে নাথিংয়ের ফোন অ্যাকচুয়ালি অফিসিয়ালি আবার নতুন করে ওভাবে আসবে কিনা। আসলে তো জানাবো। মুশফিকুর রহমান সাকিব ভাই লিখছেন, স্যাম ভাই, আমার কমেন্টটা প্লিজ আপনার ভিডিওতে নিন। ভাইয়া, আমরা এই যে চাইনিজ রমের অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনগুলো ইউজ করি, এগুলোর বেশিরভাগ জায়গায় চাইনিজ ভাষা লেখা এবং সেটিংয়েও বেশিরভাগ জায়গায় এমন, এজন্য অনেক কিছু বোঝা যায় না। ইন্ডিয়ার অনেক টেক ইউটিউবাররা ফোনের ইউআই এবং সেটিংস এর নানা খুঁটিনাটি ভিডিও দেয়, কিন্তু ইন্ডিয়ান ফোনগুলো তো গ্লোবাল রমের সাথে মিল থাকে। ভাইয়া, আপনার ভিডিও দেখে আমি রিয়েলমি নিউ 8 ফোনটা কিনেছি, কিন্তু চাইনিজ রম হওয়ার অনেক জায়গায় চাইনিজ ভাষার ছোঁয়া রয়েছে, তাই বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে। ভাইয়া, আপনি যদি এখন একটি কোম্পানির এক রকম ফোনের প্রতি আপডেটের পর ইউআই, সেটিং এবং ফিচার সম্পর্কে বিস্তারিত ভিডিও দিতেন, অনেক উপকৃত হতাম। আমার মনে হয় এগুলো নিয়ে ভিডিও দেওয়া যেতে পারে, তবে প্রত্যেকটা মডেলের জন্য তো আলাদা আলাদাভাবে করা সম্ভব হয় না। প্রত্যেকটা ব্র্যান্ডের ইউআই আলাদা হয়, সেভাবে কিছু আমরা চেষ্টা করতে পারি। চাইনিজ রমে হ্যাঁ একটা অসুবিধা যে বিভিন্ন জায়গায় আমরা চাইনিজ
ছোঁয়া দেখবো, চায়নার ভাষা অনেক কিছু লেখা থাকে, যদিও সেগুলো আমাদের খুব একটা যে প্রয়োজন হয় এমন না, বাট নিজের কাছেও অনেক বিরক্ত লাগে। আবার বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার থাকে চাইনিজ ডিভাইসে যেগুলো আসলে আমরা আদতে ব্যবহার করতে পারি না, শুধুমাত্র চাইনিজরাই ব্যবহার করতে পারে। দেখা যাক, আমি এই ধরনের অ্যাটলিস্ট শর্টস দেওয়ার হলেও ট্রাই করব। শুভ ভাই সিরাজগঞ্জ থেকে লিখছেন, স্যাম ভাই অর্ধেক দামে স্যামসাংয়ের ফোন পাওয়া যাবে, এর কি খবর? একটু এ বিষয়ে ভালো করে জানাবেন এবং এই ফোনগুলো কোন জায়গা থেকে কিনবো বিস্তারিত জানাবেন। আচ্ছা, এই নিউজটা ছিল ইন্ডিয়ান নিউজ, আপনি ওই ভিডিওটা হয়তো ভালো করে খেয়াল করেন। আমি তো বলছিলাম যে এই বিষয়টি এখনও ইন্ডিয়াতে এসছে, তবে বাংলাদেশে এমন কোনো কিছু নিয়ে আসলে খুব ভালো হয়, আমি এমনটা বলছিলাম। তো আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশ স্যামসাংকে, যদি ওদের আসলে মানে এরকম কোনো সুযোগ থাকে। ফয়সাল খন্দকার উনি লিখছেন, স্যাম ভাই আপনার সিনেমেটিক ভিডিওগুলো কেন নিয়মিত দেন না? ভাইজান, সিনেমেটিক ভিডিও করতে গেলে ওই এক একটা ভিডিওর পিছনে প্রচুর পরিমাণে টাইম দিতে হয়, মানে তার জন্য পুরো টিমকে নিয়ে আমাদের ঢাকার বাইরেও তো শ্যুট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে, বা ঢাকার ভিতরে করলেও সবাইকে মিলে বাইরে গিয়ে আমাদের সিনেমেটিক এই শটগুলো নিতে হয়, এবং এটার জন্য মানে ইন টোটাল একটা নাটকের মতোই তো, বা ওইভাবেই করতে হয় আসলে। তো যে কারণে সবসময় আমাদের হয়তো বা ওভাবে বের হওয়া হয় না, সময়ের কারণে হচ্ছে না। তবে আমরা যেটা প্ল্যান করে রেখেছি, আমরা স্পেশাল ডিভাইসগুলোতে এই ধরনের ভিডিও নিয়ে আসবো। আর এগুলো একটু কম আসা ভালো, সেক্ষেত্রে একটা অন্যরকম আকর্ষণ থাকে, যেটা মানে সেক্ষেত্রে ভালো করা যায় আসলে, ওটাই। এমডি সিরাজুল ইসলাম উনি লিখছেন, ভাই মোবাইল চার্জে লাগিয়ে মাথার কাছে বা শরীরের আশেপাশে রাখলে কি ক্ষতি হতে পারে? একটু জানালে ভালো হতো। এই বিষয় নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আমি তৈরি করছিলাম, যে মোবাইল ফোনের রেডিয়েশন কী কী ক্ষতি করতে পারে, অনেক আগে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আর প্রায় 3-4 বছর আগে বোধহয় করছি। হ্যাঁ, রেডিয়েশনের একটা তো ইস্যু আছে। দ্বিতীয় ইস্যু হলো মোবাইলটা চার্জে লাগিয়ে আপনি মাথার কাছে রাখছেন। দেখুন, এরকম ইতিহাস অনেক আছে, মোবাইল ফোন চার্জিং অবস্থায় ব্লাস্ট হয়েছে। এটা কিন্তু নতুন কোনো খবর না। আপনি প্রতি বছরেই অন্তত 2 থেকে 3টা কেস এরকম পাবেন, মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় ব্লাস্ট হয়েছে। সেটা আমি বাংলাদেশের কথাই বলছি এমন না, বিভিন্ন দেশেও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কেন এই রিস্কটা নেবেন? হবে না ধরে নিচ্ছি, 99%ই হবে না ধরে নিচ্ছি, কিন্তু 1% থেকে যায়। সুতরাং ওই রিস্ক নেওয়া উচিত না। দ্বিতীয় তার একটা ইস্যু আছে, অনেক সময় হাই ভোল্টেজ চলে আসতে পারে। হ্যাঁ, হাই ভোল্টেজ প্রোটেকশনে এখন স্মার্টফোন বা চার্জারগুলোতে দেওয়া থাকে। স্টিল অতিরিক্ত হাই ভোল্টেজ চলে আসলে সেটাও হয়তো ও মানে জিনিসটাকে নষ্ট করে দিতে পারে, বা ওখানে আগুন জ্বালিয়ে দিতে পারে, এটা একটা পসিবিলিটি থাকে। যেমন যখন থান্ডারিং হয়, অনেক সময় এই ধরনের সমস্যা হতে পারে। তো আমার মনে হয় যে এটা কোনো মানে নেই যে চার্জিং অবস্থায় ফোনটা মাথার কাছে রাখা উচিত, অ্যাটলিস্ট একটু দূরে রাখা উচিত। আর রেডিয়েশনের একটা বিষয় থাকে। আর অবশ্যই ফোন চার্জে বসে কখনো বালিশের নিচে রাখবেন না, মানে এই কাজ করবেনই না। এইটা করলে ওই যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম আমি, এইটার চান্সেস আরও অন্ততপক্ষে 70% বেড়ে যেতে পারে, কারণ ফোনের হিটটা যে জেনারেট করবে ওটা রিডিউস করতে পারবে না। আই থিঙ্ক আপনি ক্লিয়ার। দীপ্ত ভাই জানতে চেয়েছেন, আমার প্রশ্ন, এখন যে সকল ফোন কুলার পাওয়া যায় সেগুলো বরফ তৈরি করে ওয়াটারপ্রুফ ছাড়া ফোনে এই সকল ফোন কুলার ব্যবহার করে কোনো সমস্যা হবে কিনা, ব্যবহার করা উচিত কিনা? ভাইয়া, আপনি যখন একটা ফোন কুলারকে নর্মালি মানে ফোনের সাথে অ্যাটাচ করেননি, আপনি কানেক্ট করে রাখবেন, অন করবেন, দেখবেন আস্তে 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 বরফ জমে যাচ্ছে। বাট মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন ফোনের সাথে ব্যবহার করবেন, এটা কখনোই বরফ জমাতে পারবে না। সর্বোচ্চ আপনার ফোনটা তখন গিয়ে দাঁড়াবে 30 ডিগ্রি, 31 ডিগ্রি, এর নিচে আর নামাতে পারবে না। 28 ডিগ্রি হয় আসলো, অসম্ভব ব্যাপার। তখন ফোনে বরফ জমানোর ওরকম কোনো বিষয় নেই। সো ওই কুলারটা যখন কোনো কিছুর সাথে অ্যাটাচ না করা থাকে, তখন সে তো কোনো কিছুর থেকে মানে তাপ নিচ্ছে না, যে কারণে ও নিজেই অনেক বেশি ঠান্ডা হয়ে বরফ জমিয়ে ফেলে। কিন্তু আপনি যখন ফোনের সাথে অ্যাটাচ করবেন, ও আপনার ফোনকে 30-28 এর নিচে আর নামাতে পারে না, বা ওরকম জায়গায় থাকে, যেটা একটা ফোনের জন্য মানে ডিসেন্ট একটা ওয়েদার, বা বলতে পারেন একদম নর্মাল টেম্পারেচারে রাখে। সো ফোনটা ওই অবস্থায় গেমিং করেন বা যা করেন, ফোনটার জন্য ভালো। সুতরাং কুলার নিয়ে ওই চিন্তা না করলেও সমস্যা নেই। ইমরান হোসেন ভাই জানতে চেয়েছেন, ভাই এবছরের শেষের দিকে কি ফোনের দাম কমার সম্ভাবনা আছে? জি না ভাইয়া, ফোনের দাম বাড়ার সম্ভাবনা আছে। ফোনের দাম আমরা যেমনটা শুনছিলাম 27-এর ফার্স্ট কোয়ার্টারে কমতে পারে, বাট সেটার পসিবিলিটিও অনেকটাই কম, যে অবস্থা শুনতে পাচ্ছি। ফোনের দাম আসলে কমা উচিত, মানে আজকে পারলে আজকে কমা উচিত, কিন্তু আমরা যেটা মানে ভয় পাচ্ছি যে ফোনের দাম হয়তো আরও কিছুটা বাড়লেও বাড়তে পারে। ভাইয়া তো নাম লেখেন নিয়ে উনি লিখছেন, ভাই আপনি কি কোনো অফিসিয়াল তথ্য পেয়েছেন যে অ্যাপল স্টোর খুলবে? আর এটা কি ভাই 2027-এর ভিতরে খুলতে পারে? জানাতে পারলে ভালো হতো। ভাইয়া, আমি আগেই বলেছিলাম যে আমি কোনো একটা অথেন্টিক সোর্স থেকে জেনেছি, অফিসিয়াল সোর্স আমি বলবো না, বাট অথেন্টিক সোর্স, যে অ্যাপল স্টোর বাংলাদেশে ওপেন করতে চলছে, এরকমটাই শুনেছি। আর আপনি বলছেন 2027, আমি বলবো 2026 সালেই, আমি যতটুকু জানি। সাইফুল আলম ভাই লিখছেন, ক্যামেরার ক্ষেত্রে ওআইএস এবং ইআইএস এর মধ্যে মূল তফাৎ কি এবং ভিডিও স্টেবিলাইজেশনের জন্য কোনটা সবচেয়ে সেরা? ভাইয়া, এখানে সেরা বলতে গেলে দুটো মিলেই সেরা হয়, তবে ওআইএস এর ব্যাপারটা টোটালি মেকানিক্যালি, আর ইআইএস এর ব্যাপারটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক এরকম সিস্টেমে কাজ করে। ইআইএস হচ্ছে ইলেকট্রিক্যাল,
ইমেজ স্টেবিলাইজেশন, ওয়াইএস হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনটার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার যে সেন্সরটা, ক্যামেরার যে সেন্সর লেন্স, ওটাকেই স্টেবল রাখার ট্রাই করে। জাইরো যে সিস্টেমটা আপনারা দেখছেন যে আপনি যেদিকে হাত নাড়ান না ঘুরান না করেন, মাঝখানেরটা সবসময় স্টেবল থাকছে। তো মাঝখানে সেন্সর অ্যান্ড লেন্স থাকছে, আপনি ফোন ঘুরালেও ওটা নিজেকে স্টেবল রাখার ট্রাই করছে, এটা মেকানিক্যালি কাজ করছে। ইআইএস হচ্ছে ফ্রেমটা অনেক বড় করে যখন নিচ্ছে, এটাকে আপনি যখন হাঁটেন কিছুটা তো শেক করে, তাই না ভিডিও, তো ও দুপাশের ফ্রেমকে ক্রপ, মানে চারিপাশের ফ্রেমকে কিছুটা ক্রপ করে দিয়ে এটাকে স্টেবল করার ট্রাই করে, যেমনটা আমরা হয়তো প্রিমিয়ার প্রো বা অন্য অ্যাপের থ্রুতেও স্টেবল করার ট্রাই করি। ঠিক সেভাবে কিন্তু ভিডিওটা তাতে করে ক্রপ হয় এবং ভিডিওতে কিছু ডিটেল লস করতে পারে, যেহেতু ভিডিওটা একটু জুম ইন হয়ে যাবে। সো অবশ্যই ওয়াইএস সবচাইতে বেস্ট। তবে ওয়াইএস আর ইআইএস এর মিশ্রণেই বর্তমানে স্মার্টফোনগুলোতে আমরা সবচাইতে, মানে এই হাইব্রিড রেজাল্টটাই সবচাইতে বেস্ট আসে। আচ্ছা, এই সাইফুল আলম ভাই আরও কয়েকটা কমেন্ট করছেন, আমার মনে হলো যে এই কমেন্টগুলোর অ্যান্সার নেওয়া উচিত, তাই আমি ওনারই 2-3টা কমেন্টে নিয়েছি। যেমন উনি একটা বিষয় জানতে চেয়েছেন, ফোনে গেম খেলা বা অতিরিক্ত গরম অবস্থায় চার্জে দেওয়া কি আসলেই ব্লাস্ট হওয়ার ঝুঁকি বাড়ায়, নাকি আধুনিক ফোনে অটো কাট ফিচার থাকে? আরেকটা প্রশ্ন করছিলেন উনি, ফোনের ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ বারবার ক্লিয়ার বা অল অ্যাপ সোয়াইপ কেটে দিলে র্যামের ব্যাটারির ব্যাকআপ বাড়ে কিনা এবং উল্টো ফোনের উপরে চাপ পড়ে। তো প্রথম বিষয়টাতে যাই, অতিরিক্ত হিট অবস্থায়, মানে যখন ফোন অতিরিক্ত গরম হয়ে আছে ওই অবস্থায় চার্জে না দেওয়া ভালো, একটু ঠান্ডা হওয়ার পর দিলে বরং বেটার। কারণ ব্যাটারির জন্য সবচাইতে মেইন ক্ষতি বা সবচাইতে বড় শত্রু হচ্ছে ব্যাটারির টেম্পারেচার। সো সেক্ষেত্রে আপনি মানে কিছুটা ঠান্ডা অবস্থায় দেওয়াটাই বেটার। আর যখন আপনি ফোন চার্জে বসাচ্ছেন, আপনার ফোনে যদি অতিরিক্ত মোটা কোনো কভার থাকে সেটা খুলে রাখাও বেটার। আর হ্যাঁ, বর্তমান সময়ে ফোনে অটো কাট ফিচার থাকে, যদি কিনা অতিরিক্ত হিট জেনারেট করে অটো কাট করছে, ব্যাপারটা এরকম না, ফুল চার্জ হয়ে গেলে ফোন আর অটোমেটিক চার্জ মানে নেওয়া বন্ধ করে দেয়। সো ওইখানে প্যারা নাই। আর একটা বিষয় জানতে চেয়েছিলেন যে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যদি অ্যাপগুলোকে সরিয়ে ফেলেন, সেক্ষেত্রে হ্যাঁ ব্যাটারিও কিছুটা কম বার্ন করবে, কারণ ব্যাকগ্রাউন্ডে রান হয়ে নেই। আর একটা বিষয় হচ্ছে র্যামটা তো রিলিজ হয়ে যাবে, এটাই স্বাভাবিক, আর এতে করে কোনো ক্ষতি নেই। জাহিদ হাসান ভাই জানতে চেয়েছেন, স্যাম ভাই আপনার প্রথম স্মার্টফোন কোনটা ছিল, আশা করি জানাবেন। নস্টালজি একটা ফিলের মধ্যে চলে গেলাম। আমার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন সিম্ফনির ছিল। আমার ঠিক মডেলটা এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ওর অবয়বটা মনে আছে। সিম্ফনির একদম প্রথম জেনারেশনের যে ফোনগুলো ছিল ওই ফোনই ছিল। তারপরের ফোন, সেকেন্ড ফোন মনে হয় ইসের ওই যে এইচটিসির যে প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইস ওইটা আসছিল তারপরে আর কি আমার কাছে। যদিও এরপরে তো অনেক কিছুই চেঞ্জ করা হলো একটার পরে একটা। এই তো সিম্ফনি দিয়ে শুরু হয়েছিল আমার জার্নিও। আবু বকর খন্দকার উনি লিখছেন, স্যাম ভাই বড় কোনো গিভঅ্যাওয়ের আয়োজন করেন? যিনি উইনার হবেন তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আচ্ছা, বড় একটা গিভঅ্যাওয়ে তো অ্যারেঞ্জ করা যেতেই পারে, তবে সেটা আমি একটু ডিফারেন্টভাবে প্ল্যান করছি। আপনাদেরকে গাছ লাগাতে হবে, যে গাছ লাগাবে সে কন্টেস্টে মানে অংশগ্রহণ করতে পারবে এবং সেখান থেকে আমরা একজন লাকি উইনার বের করবো। আমি এই ক্যাম্পেইন এর আগেও করছিলাম, 23 সালে করলাম নাকি 22 সালের জন্য করছিলাম, এবং প্রচুর পরিমাণে প্রায় 1 লাখ প্লাস গাছ লাগানো হয়েছিল ওই সময়। সুতরাং আমি আবারও চাচ্ছি এই ধরনের কোনো একটা ক্যাম্পেইন করতে, এবং সেই গাছ তারা আমার জায়গায় লাগাবেন না আপনার জায়গায়। দিন শেষে আপনি উইনারই। আপনি যদি আমাদের এই কন্টেস্টে উইনার হন তো ভালো, না হলে গাছটা আপনার থেকে যাবে। সুতরাং আই থিঙ্ক এরকম কোনো একটা ক্যাম্পেইন আমরা আবারও রান করতে পারি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এরকম কিছু চান কিনা। আমি বড়সড় একটা গিফট দেওয়ার অবশ্যই ব্যবস্থা করব। ভালো হতো যদি এইটা আমি আরও আগে করতাম, ইভেন এখনও বোধহয় করা যায় খুব শীঘ্রই। আমরা একটা টিভিও দিতে পারি, সেক্ষেত্রে বিশ্বকাপ তো চলছে, খেলার মধ্য দিয়ে যদি পেয়ে যান ইন্টারেস্টিং হয়। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কী করা যায়। সোহাগ সরকার লিখছেন, সৌরবিদ্যুতের মতন যদি ফোনে নিচ থেকে দিনের বেলায় চার্জ হতো তাহলে কি ফোনের ক্ষতি হতে পারে? লাভ ফ্রম গাইবান্ধা। ফার্স্ট অফ অল, একটা ফোনকে চার্জ করার জন্য যতটুকু বড় বা যত ওয়াটের সোলার দরকার হয়, একটা মোবাইল ফোনের রিয়ারের প্যানেলটাকে যদি পুরোটা সোলার করা হয় তাতে করে ওটার জন্য মানে হচ্ছে না, আর একটু বড় সড়ো প্রয়োজন। সো এখনও সোলারের টেকনোলজিটা এত ছোট জায়গা থেকে এত বেশি ইলেকট্রিসিটি জেনারেট করার মতো ক্ষমতা রাখে না। ভবিষ্যতে হয়তো আমরা সেরকম কিছু দেখতে পাবো। আরও কয়েকটা ইস্যু আছে ব্যাটারির জন্য, বলছিলাম হিট খারাপ, হিট ম্যানেজমেন্টে গিয়ে ইস্যু হবে। আপনি যখন দিনের বেলা ফোনটাকে রোদের দিকে রাখার চেষ্টা করছেন, ব্যাটারিটাও ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আর ব্যাটারি টেকনোলজিতে এখন সিলিকন কার্বনেও চলে আসছে, সো গরম হওয়াটা মারাত্মক বিপজ্জনক। পরবর্তী ভাইও কমেন্ট করেননি, বাট উনি লিখছেন, হাউ মেনি ফোন ডু ইউ হ্যাভ রাইট নাও? আমার ডেইলি ইউসেজের জন্য 2টা ফোনই আছে। একটা হচ্ছে গিয়ে গ্যালাক্সি S26 আলট্রা আর আইফোন 17 প্রো ম্যাক্স, এই দুটাই। সো 17 প্রো ম্যাক্স মোস্টলি আমি ইউজ করি হয়তো ছবি তোলা অ্যান্ড ভিডিওগ্রাফির জন্য, মূলত ভিডিওর জন্যই আমার আইফোনটা ব্যবহার হয়। বাট আদারওয়াইজ অন্য কাজবাজের জন্য বা ডেইলি টাস্কের জন্য আমার স্যামসাংটাই ব্যবহার হয়। এর বাইরেও আমার কাছে আরও কয়েকটা ইন্টারেস্টিং অন্য ফোন টোন রয়েছে, লাইক আইফোনের কপি ফোনও ওটা আমার কাছে আছে একটা। তারপর আরও ওই যে কিছু ইন্টারেস্টিং ফোন টোন ওগুলো আছে আর কি।
এরকম। বাট হ্যাঁ, রিভিউ পারপাস যেগুলো রিভিউর জন্য এসছে এই ধরনের ফোন তো প্রচুর পরিমাণে আছে বা থাকে বা থাকা উচিত, কাজ করছে এই জন্যই। অলরাইট, এমডি সিরাজ ভাই লিখছেন দারুণ রিভিউ ভাই। আচ্ছা, শুধু হাই কোয়ালিটি ভিডিও রেকর্ডিং এবং প্রফেশনাল ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করার জন্য এই মুহূর্তে কোন ফোনটা নেওয়াটা সবচাইতে ভালো হবে আপনার সাজেশন আশা করছি। ভাই এই ক্ষেত্রে আমি আপনাকে এটুকুই বলবো, অবশ্যই আইফোন কিনুন। আইফোনের ভিডিও ভালো হবে সবচাইতে ভালো যদি বলেন তাহলে আইফোনকে আমি আবারও রিকমেন্ড করব, এবং সেক্ষেত্রে আপনি হাই এন্ডের আইফোন নিতে পারলে তো বেস্ট। আসিফ ভাই লিখছেন ভাই এইটা আমার ফার্স্ট কমেন্ট। ভাই আমার প্রশ্ন হলো আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখবো কিভাবে, প্লিজ বলবেন। আইফোনের ব্যাটারি ভালো রাখতে গেলে বেশ কয়েকটা বিষয়ের দিকে আপনাদের গুরুত্ব দেওয়া উচিত। প্রথমেই মাথায় রাখবেন অতিরিক্ত হিট যাতে আপনার ফোনটা জেনারেট না করে। মজার ব্যাপার কি জানেন, প্রতি বছর আমার ফোন থাকে 100% ব্যাটারি হেলথ। শুনলে অবাক হবেন, আমার ফোন 100% ব্যাটারি হেলথ নিয়েই থাকে 1 বছর পরে। এর কারণ হলো যে আমি তো ডেইলি ড্রাইভার হিসেবে এটাকে খুব একটা ব্যবহার করি না, কিন্তু প্রচুর ভিডিও করি। স্টিল এমনভাবে ভিডিও করি না যাতে করে ফোন অতিরিক্ত হিট জেনারেট করে, কারণ আমাদের তো মূলত একটানা শ্যুট করা পড়ে না, অনেক শ্যুট নেই, কিন্তু ছোট ছোট যে কারণে ফোনটা অতিরিক্ত হিট জেনারেট হয়তো বা করে না। আপনাকে মানে আইফোন যেটা বলে আর কি 16 থেকে 22 মধ্যে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে সবচেয়ে বেস্ট আইফোনের ব্যাটারির জন্য, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ আমাদের দেশের টেম্পারেচার তো অনেক হাই, রাইট? বাট আপনারা ট্রাই করবেন যাতে ফোনটা অ্যাটলিস্ট 35 to 37, 8 এর আশেপাশে থাকলে ভালো। এর উপরে মানে যে ধরনের কাজগুলো করলে অতিরিক্ত হিট জেনারেট করে ওগুলো একটু অ্যাভয়েড করাটা বেটার। বাট একটা ফোন কিনে তো আর আপনি ওটা সাজায় রাখার জন্য কিনেন নেই। আমি হয়তো রাখে দিতেছি আমার লাগে না দেখে, বাট আপনার তো ডেলি ড্রাইভার হলে ব্যবহার করবেনই, কিন্তু ট্রাই করবেন যাতে কম হিট জেনারেট করে। অপটিমাইজড ব্যাটারি চার্জিং টেকনোলজি নামে একটা টেকনোলজি রয়েছে, আপনি সেইটা ব্যবহার করতে পারেন। আপনি সেটিংসে যাবেন, ব্যাটারিতে যাবেন, ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিংয়ে গিয়ে আপনি অপটিমাইজড ব্যাটারি এটা পাবেন। ওইটা অন করে নিলে পরে এই ফিচার অন করে নেওয়াটা বেটার। সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদে ব্যাটারির উপরে চাপ একটু কম পড়ে। এছাড়া এই যে 20 to 80% চার্জ করার যে একটা রেশিও, এইটা আপনি মেনটেন করতে পারেন। অর্থাৎ ট্রাই করুন 80% চার্জের পরে ফোনকে আর চার্জ না করতে, আবার 20%-এর মধ্যেই চার্জ করা শুরু করুন। এতে করে সাইকেলের উপরে প্রভাবটা কম পড়ে, ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। MFI সার্টিফাইড চার্জার অবশ্যই ব্যবহার করুন। অ্যাপলের যে MFI সার্টিফাইড চার্জার সেগুলোই ব্যবহার করুন, যেহেতু অ্যাপল ফোনের সাথে চার্জার দেয় না। অনেক সময় দেখা যায় ফোনকে আমরা নিয়মিত আপডেট করি না, এটা শুধু আইফোন না, অন্যান্য ফোনের ক্ষেত্রেও। সো অবশ্যই ফোনে আপডেট করা উচিত। সিকিউরিটির পাশাপাশি ফোনের ব্যাটারির অপটিমাইজেশনের কিছু বিষয় থাকে, সেগুলো দেখে আপডেট করা অবশ্যই উচিত। তবে হয় কি, আমরা এমনটাও শুনেছি যে ফোন আপডেট করে উল্টা ফোন স্লো হয়েছে, কারো ক্ষেত্রে ব্যাটারি ড্রেনিং ইস্যু, কারো ক্ষেত্রে ক্যামেরার ইস্যু। সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, প্রতিটা বড় মেজর আপডেটগুলো যখন আসে বা বড় ধরনের আপডেট কোনো চেঞ্জেস নিয়ে আসে, তখন আপনি গ্রুপগুলোর থেকে একটু জেনে নিতে পারেন অলরেডি এই ফোন কেউ ব্যবহার করে আপডেট করে কোনো ইস্যুতে ফেস করছে কিনা বা ঠিকঠাক চলছে কিনা, সেটা জেনে নিয়েও আপনি চাইলে আপডেট করতে পারেন। আর ফোনের যদি মানে অতিরিক্ত ব্রাইটনেস প্রয়োজন না হয়, যতটুকু দরকার সেটুকু ব্রাইটনেস রেখে আপনি ব্যবহার করুন, তাতে করে চোখের উপরে প্রেশার কম পড়ে এবং যত বেশি ব্রাইট হবে ডিসপ্লে, ডেফিনেটলি ফোন গরম হবে, এটাই স্বাভাবিক, তাই না? সো ওই ব্যাপারটাও একটু মাথায় রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ রান করে রাখলেও অনেক সময় দেখা যায় ফোনের উপরে কিছুটা প্রেশার দেয়, সেই বিষয়গুলো মাথায় রাখতে পারেন। অনেকগুলো বিষয় বললাম, এগুলো শুধুমাত্র যে আইফোনের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির ক্ষেত্রেও এই সমস্ত বিষয় মেনটেন করতে পারেন। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবারে চলুন, কে হলেন আমাদের আজকের উইনার। অনেক অনেক অভিনন্দন ভাই আপনাকে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার ভেরিফিকেশন, আপনার গিফট আপনার হাতে অবশ্যই পৌঁছে যাবে। এগুলোর জন্য একটু সময় লাগে আমাদের, বাট অবশ্যই আপনি যোগাযোগ করে ভেরিফাই হয়ে গেলে আপনার গিফট আপনার হাতে পৌঁছে যাবে ফর শিওর। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে।